TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আর একটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, ট্যাক্স সিজন চলছে প্রায় শেষের পথে, আর মাত্র কয়েকদিন বাকি আছে, 15 থেকে 20 দিন আমাদের হাতে আছে। সুতরাং ট্যাক্স বা আর্থিক বিষয়ে কথা বলবো, এটাই স্বাভাবিক। আজকেও গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সিডিপ্যাপ হোম কেয়ার নিয়ে। কারণ এটা নিয়ে এখনও ধোঁয়াশা বা রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় যে উদ্বেগ বা বিভ্রান্তি রয়েছে, সেটার কারণে আমরা জানি যে 28শে মার্চের মধ্যে এটা রেজিস্ট্রেশন করার কথা ছিল, কিন্তু এই উদ্বেগের কারণে নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ হেলথ 30শে এপ্রিল 2025 তারিখ পর্যন্ত এই রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি করেছে। এটা নিয়ে কথা বলবো, এবং এই সিডিপ্যাপ হোম কেয়ার নিয়ে যে আরও কিছু আপডেট আছে, সেই আপডেটটি থাকবে আজকে আমাদের আলোচনার মুখ্য বিষয়। এর বাইরেও আইআরএসের অডিট ঝুঁকির উপাদানগুলো কী কী আছে, অর্থাৎ কেন আইআরএস আপনার ফাইলটিকে বা আমার ফাইলটিকে কেন অডিট করবে, কোন ঝুঁকির, সেই ঝুঁকিগুলোর উপাদানগুলো কী কী আছে সেটা নিয়ে কথা বলবো। হাতে যদি সময় থাকে, তার নির্ধারিত সময়ের মধ্যে ট্যাক্স ফাইল না করতে পারলে কিভাবে তা এক্সটেনশন নেওয়া যায় সেটা নিয়ে কথা বলবো। সাথে আরও যদি হাতে সময় থাকে তাহলে বেনিফিশিয়াল ওনারশিপ ইনফরমেশন রিপোর্টিং, যেটা বই, তার রেজিস্ট্রেশন আপডেট কিছুটা আছে, সেটা নিয়েও আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শকের বাইরেও আপনাদের ট্যাক্স বা আর্থিক বিষয়ে যদি প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশনের স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নেরই উত্তর দেবার চেষ্টা করব। এবং ইত্যকারে এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাকাউন্ট্যান্ট জনাব দেবব্রত চক্রবর্তী। জনাব দেবব্রত চক্রবর্তী, আপনাকে স্বাগত। ধন্যবাদ জানাবে আপনাকে। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি TVN24 এর সকল দর্শককে যারা আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠান দেখছেন এবং পরবর্তীতে রেকর্ডেড ভার্সন ফেসবুক এবং ইউটিউবে দেখবেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে একেবারে এত ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছে। এবং কী নিয়ে কথা বলবো আপনি নিশ্চয়ের মধ্যে জেনেও ফেলেছেন। সিডিপ্যাপ হোম কেয়ার রেজিস্ট্রেশন যেটা করার কথা ছিল 28শে মার্চের মধ্যে, কারণ আমরা সবাই জানি পিপিএল এই বিষয়টির কার্যক্রম শুরু করবে 1 এপ্রিল থেকে। কিন্তু দেখা যাচ্ছে যে কিছু উদ্বেগ ছিল, কিছু বিভ্রান্তি ছিল, সে কারণে নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ হেলথ এই তারিখটা 28শে মার্চের পর থেকে 30শে এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করেছে। কিন্তু তারপরও পেরোল কারা করবে সে বিষয়টি একটি ব্যাপার আছে। এবং এই সম্পর্কে আর কি কি আপডেট আপনার কাছে আছে সেটি আমরা শুনতে চাই, যাতে করে এই সেবা, কারণ যদি আমরা ধরে নেই 30 তারিখের পরে যদি কেউ রেজিস্ট্রেশন না করে, তাদের সেবা টিকে থাকবে কিনা ইত্যাদি নানান বিষয়গুলো আপনার কাছে শুনতে চাই জনাব দেবব্রত চক্রবর্তী। হ্যাঁ, ধন্যবাদ জানাবে আপনাকে। আসলে সিডিপ্যাপ এই মুহূর্তে একটা বার্নিং ইস্যু, কারণ যেহেতু মার্চ 28 প্রিভিয়াস যে ডেডলাইন ছিল, যেটা নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ হেলথ ওইটাকে কি বলে গ্রেস পিরিয়ড বলে বা এক্সটেন্ডেড পিরিয়ড যেটাকে বলে, ওরা 30 ডেজ এক্সটেনশন দিয়েছে, যেটা এখন মার্চ 28 এর পরিবর্তে এপ্রিল 30 পর্যন্ত রেজিস্ট্রেশন নিলেও চলবে। এবং প্রশ্ন হচ্ছে যে দেখুন, যে পেরোল কিন্তু ওরা স্টার্ট করবে এপ্রিল 1 মানে এটা ওরা যদি কেউ দেখা গেছে যে এপ্রিল 15 বা এপ্রিল 30তেও কেউ রেজিস্ট্রেশন করে, বাট এই যারা রেগুলার যে সিডিপ্যাপ যারা প্রোভাইডার ছিল তারা তো আর থাকবে না। প্রায় 700-র মতো 700-র মতো এজেন্সি যারা ছিল, তাদের কিন্তু এপ্রিলের 1 তারিখ থেকে আর সিডিপ্যাপে পেরোল রান করা তাদের আর কোনো এখতিয়ার নাই। সেই ক্ষেত্রে ম্যান্ডেটরি সেটা রান করবে পিপিএল। এবং সেই ক্ষেত্রে পিপিএল বলতেছে যদি কোনো কারণে কেউ রেজিস্ট্রেশন নাও নিতে পারে এই এপ্রিল 30-র মধ্যে, বা ধরুন কেউ ডিলে রেজিস্ট্রেশন নিল, সেই ক্ষেত্রে তাদের পেমেন্টটা ডিলে হবে, বাট তারা ব্যাকলগে এপ্রিল 1 থেকে পেরোলটা তারা চালু করবে। আরেকটা ছোট্ট বিষয় বলে রাখতেছি যে আমরা তো সিডিপ্যাপ নিয়ে আজকে ডিটেলস আলোচনা করব, বাট পাশাপাশি আমরা বেশ কিছু ফোন কল পাচ্ছি যে ইদানিং যেটা সবার মুখে মুখে আমরা শুনতেছি, যেটা যে আইআরএস এর তথ্য ভান্ডারে যে অ্যাক্সেস চেয়েছে, অনেকেই উদ্বিগ্ন, বিশেষ করে যারা ITIN, যাদের ওয়ার্ক পারমিট নাই, যারা ধরেন লিগেলি স্টে করতেছে না বা স্টিল তারা ট্যাক্স দিয়ে যাচ্ছে একটা ভবিষ্যতে একটা
বেনিফিটের আশায়, সেই ক্ষেত্রে তারা ভয় পাচ্ছে যে আমাদের তো ওয়ার্ক পারমিট নাই বা আমাদের কোনো লিগ্যাল স্ট্যাটাস নাই, তারা কোনো প্রসিডিওরের মধ্যেও নাই, যেমন অ্যাসাইলাম বা অন্যান্য যে সমস্ত লিগ্যাল প্রসিডিওর আছে। তো সেই ক্ষেত্রে তারা ভয় পাচ্ছে যে আসলে কনসিকুয়েন্সটা কী হবে, যে তারা কি এই ক্ষেত্রে ডিপোর্টেশনের কোনো ভয় থাকবে নাকি, যা অনেকে আবার বলতেছে যে ট্যাক্স ফাইল তাইলে এবার আর করবোই না। কিন্তু এখন অনেকে ভয় পাচ্ছে যে বিশেষ করে যারা আইটিএন, তাইলে তারা আবার চিন্তা করতেছে যে হয়তো বা ট্যাক্স ফাইল করাটা এতদিন ভুলেই ছিল, কারণ এখন তো আইআরএস এর তথ্য ভান্ডারে যদি আইএস যদি অ্যাক্সেস চায় ইজিলি তাদের ইনফরমেশন পুল আউট করতে পারবে আইটিএন দিয়ে। তবে আমি কেন আইটিএন বা কথাটা বারবার উল্লেখ করতেছি, কারণ আমার ধারণা একমাত্র আইটিএন যাদের আছে তাদের কিন্তু এটা ভ্যালিড সোশ্যাল না, তারা শুধুমাত্র ট্যাক্স পারপাসে এই নাম্বারটা ইউজ করে, অনেকের হয়তো লিগ্যাল ওয়ার্ক পারমিটও নাই। তো সেই ক্ষেত্রে তারাই বেশি মানে ওরিড, আর যাদের ওয়ার্ক পারমিট আছে তাদের তো এতটা ওরিড হওয়ার কিছু নাই, যাদের ইভেন যারা অ্যাসাইলাম বা এই সমস্ত থ্রুতে ওয়ার্ক পারমিট আছে তাদের ওরিড হওয়ার কিছু নাই। বাট আমরা এই ব্যাপারে একটু পরে আলোচনা করতেছি, যাক আমরা সিডিপিএফ নিয়ে আগে কথা শেষ করি, তারপরে ওই বিষয়ে আসবো। এখন প্রশ্ন হচ্ছে যে সিডিপিএফ নিয়ে আজকে এই কারণে আলোচনা করতেছি, যেহেতু ডেডলাইনটা ছিল মার্চ 28, মার্চের 28 রেজিস্ট্রেশন নেওয়ার, এবং যেটা নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট গ্রেস পিরিয়ড দিয়েছে, একটু আগেই বললাম, যেটা হচ্ছে 30 ডেজ গ্রেস পিরিয়ড, এপ্রিল 30 পর্যন্ত এক্সটেনশন করেছে। তার মানে আপনারা যারা মার্চ 28 এর মধ্যে এক্সটেনশন না নিতে পারবেন তারা কিন্তু এপ্রিল 30 মধ্যে আপনারা অবশ্যই রেজিস্ট্রেশনটা নেবেন, কারণ যেহেতু গ্রেস পিরিয়ডের মধ্যে পড়তেছেন। এখন প্রশ্ন হচ্ছে রানা ভাই, অনেকেই কিন্তু কনফিউজ যে আগে যারা সিডিপিএফ প্রোভাইডার ছিল তারা কিন্তু যে গেছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার তো অনেকেরই আছে, ইংলিশ ভালো বলতে পারে না, প্রসিডিউর জানে না, সেই ক্ষেত্রে দেখা গেছে যে ট্র্যাডিশনাল যে সিডিপিএফ কোম্পানিগুলো ছিল, মোর দেন 700 কোম্পানি, বা তাদের যে মার্কেটিং এজেন্ডা ছিল, ওরা কিন্তু আসলে অনেক হেল্প করেছে লোকজনদেরকে, যারা বিশেষ করে ইংলিশ বলতে পারে না ভালো বা প্রসিডিউরটা বোঝে না, ওরা কিন্তু ওই সমস্ত কোম্পানি থেকে বেশ হেল্প পেয়েছে। তারা ফোন কনভারসেশন সহকারে যে কোনো বিষয়ে তারা দ্রুত পদক্ষেপ নিয়ে তারা হেল্প করেছে। কিন্তু পিপিএল কিন্তু এই সুবিধাটা এখন আর ওই রকম পাবে না, কারণ এখানে মার্কেটারও নেই, এবং পিপিএল তো গভর্নমেন্ট এজেন্সি, ওরা তো ওদের মতোই কথা বলবে, ওরা তো আর ওইভাবে আর এতটা ডেডিকেটেডলি হেল্প করবে না। তো এখন আপনি বলছেন যে আগে অনেক সুবিধা পেত, তাহলে গভর্নমেন্ট তো বলছে যে গভর্নরের কথা অনুসারে যদি আমরা দেখি যে এখন এই সেবাটা আরো সুন্দরভাবে দেওয়ার জন্য এই একটা কোম্পানির আওতায় দেওয়া হয়েছে, তাহলে সেক্ষেত্রে এটাকে বন্ধ করলো কেন? পেছনে কারণ কিছু? আপনার প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক। এখন প্রশ্ন হচ্ছে, দেখুন আমি বলতেছি এই সেন্সে যে যাদের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, আদার দেন দ্যাট কিন্তু পিপিএল ডেফিনেটলি ওরা বলতেছে যে এই পিপিএল এর কারণে এখন লোকজন আরো টাইমলি পেমেন্ট পাবে, এবং যে সিস্টেম অ্যাবিউজ বা ফান্ড অ্যাবিউজিং এর যে ঘটনাগুলি ছিল এগুলা তারা রোধ করতে পারবে, এবং সামগ্রিকভাবে এইটা আরো দীর্ঘমেয়াদী দীর্ঘ সময় ধরে তারা এই সেবাটা দিতে পারবে। ডেফিনেটলি আই এগ্রিড উইথ ইউ। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে যারা বিশেষ করে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, যারা হয়তো ইংলিশ এতটা পারদর্শী না, তারা কিন্তু দেখা গেছে যে পূর্বে যারা মার্কেটার ছিল বা এজেন্সি যারা ছিল তারা ডেডিকেটেডলি মানে দেখা গেছে যে ফোন কল দিলে হয়তো বাসায় গিয়ে হেল্প করা, মার্কেটাররা হেল্প করছে, ওই রকম তারা সুবিধা পেত। কিন্তু এই পিপিএল এ যাওয়ার ফলে ওরা কিন্তু আর এই হেল্পটা এখন আর করবে না, কারণ দে উইল নট গেট এনি বেনিফিট। তো সেই ক্ষেত্রে যদিও পিপিএল আগেই কিন্তু ওরা মানে যারা সিডিপি মানে আরেকটা বলে রাখি, মোর দেন আই থিঙ্ক 250,000 পিপল মানে নিউ ইয়র্ক সিটিতে কিন্তু এই সিডিপিএফ সেবাটা পাচ্ছে, নিউ ইয়র্ক স্টেট বলেন। তো এখন এই যে 250,000 ওরা পিপিএল কিন্তু প্রত্যেকের সাথে যোগাযোগ করছে, ওরা আপনাকে ইমেইল পাঠাচ্ছে, ইভেন তারা চিঠিও দিয়েছে। আমি দেখছি যে চিঠিতে স্পষ্ট লেখা আছে যে মার্কেটে অনেক রিউমার আছে, অনেক বিভ্রান্তি আছে, আপনারা এগুলো বিভ্রান্ত হবেন না, আমরা আমরা আপনাকে হেল্প করব, যে কোনো হেল্প লাগে আমাদের এই ডেডিকেটেড নাম্বার আছে, আমাদেরকে ইমেইল করতে পারেন, ফোন করতে পারেন। কিন্তু এই যে যারা এই রিউমার ছড়াচ্ছে এগুলোতে বিভ্রান্তি হবেন না। তারা চিঠি দিচ্ছে, ইমেইল দিচ্ছে, এবং ওরা কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছে যে কোথায় গিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন। তার মানে আপনি যদি কম্পিউটার অপারেট করতে জানেন, ওদের যে লিঙ্ক আছে, লিঙ্কে গেলেই কিন্তু আপনি রেজিস্ট্রেশন করতে পারেন, নাথিং ডিফিকাল্ট এবং ইজি প্রসেস, আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারেন। আমার মনে হয় ইজ বেটার, ইভেন আপনি ফোনে করতে পারেন। রেজিস্ট্রেশন যে করার কথা বলছেন, এইটা করার জন্য কি কি বিকল্প রাস্তাগুলো আছে? যে আমি বলি যে এই রেজিস্ট্রেশন করার জন্য ওরা কিন্তু প্রত্যেককে ইমেইল দিয়েছে উইথ লিঙ্ক,
কোন লিঙ্কে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন করবেন, আপনারা এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাকে ওদের পিপিএল এর সাইটে আপনাকে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে আপনি স্টেপ বাই স্টেপ জাস্ট রেজিস্ট্রেশন প্রসিডিউর ফলো করবেন, বেসিক ইনফরমেশন, মেডিকেড ইনফরমেশন, তারপর আপনার পার্সোনাল যা যা আছে এই সমস্ত এই যে প্রাইমারি কেয়ার প্রোভাইডারকে তারা ডিটেলস ইনফরমেশন নিয়ে যাবে, ব্যাকআপ কেয়ার গিভারকে এখানে কেয়ার গিভারের ইনফরমেশন দিতে হবে, ব্যাকআপ কেয়ার গিভারের ইনফরমেশন, আর পার্সোনাল যে সমস্ত ডিটেলস এগুলো তো আছেই। তো এখন প্রশ্ন হচ্ছে যে না, সেটা তো হচ্ছে যে ইনফরমেশন, কিন্তু তারা রেজিস্ট্রেশনটা কোথায় করবে? যে পিপিএল এর কাস্টমার সাপোর্ট সেন্টারে কল করে করতে পারে, এটা দুইটা অপশন, অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারে, বা ফ্যাসিলিটেটর যারা আছে তাদের মাধ্যমেও করতে পারে। তাদের অপশন হচ্ছে যে আপনি যদি ফোন দেন, ফোনেও পিপিএল এর সাথে রেজিস্ট্রেশনটা করতে পারেন। সেকেন্ড হচ্ছে তারা অনলাইন রেজিস্ট্রেশনের জন্য লিঙ্ক পাঠিয়েছে, ওই লিঙ্কে ক্লিক করলে আপনাকে ওদের পিপিএল এর সাইটে নিয়ে যাবে, আপনি লিঙ্ক থ্রুতে আপনি করতে পারেন। এবং এই দুইটাই আমার মনে হয় যে বেস্ট অপশন। এবার দেখা যাচ্ছে রেজিস্ট্রেশন সেশনে যেটা অংশগ্রহণ করার ক্ষেত্রে সরাসরি বা ভার্চুয়াল সেশনে যোগ দিয়েও এটা রেজিস্ট্রেশন করা যাবে। হ্যাঁ, সেটাও করা যাবে, সেটা আরো সহজ ব্যাপার। হ্যাঁ, সেটা আরো সহজ ব্যাপার। তার মানে রেজিস্ট্রেশন আপনারা চাইলেই করতে পারবেন, এটা কোনো জটিল প্রসেস না, এবং অনেকেই করে ফেলেছে ইতিমধ্যে অনেকেই করেছে, বা অনেকেই করার জন্য হয়তো প্রস্তুতি নিচ্ছেন। তো যাই হোক, গুড নিউজ হচ্ছে এটাই যে মার্চের 28 তারিখ ডেডলাইনটা এক্সটেন্ডেড হয়েছে, সেই ক্ষেত্রে আপনাদের এত ডরি হওয়ার কিছু নেই। 30 এপ্রিল, হ্যাঁ, 30 এপ্রিল 30 ডেজ গ্রেস পিরিয়ড। তো এখন প্রশ্ন হচ্ছে যে রানা ভাই, যে এতক্ষণ আমরা যে সময় আলোচনা করলাম, স্টিল লোকজন কিন্তু কনফিউজে আছে যে তারা অনেকেই কিন্তু ইতিমধ্যে পিসিএ লাইসেন্সও নিয়ে নিয়েছে, বিকজ হোম কেয়ার কোম্পানিগুলো যেহেতু আউট অফ বিজনেস, মার্কেট থেকে চলে যেতে হবে পিপিএল এর কারণে, সিডিপি প্রোভাইড করতে পারবে না। বিশেষ করে যারা লিস্টিং কোম্পানিতে নাই, যারা পিপিএল এর সাথে পার্টনারশিপে নাই, তাদেরকে তো ডেফিনেটলি যদি পিসিএ না থাকে দে উইল বি আউট অফ বিজনেস। তো সেই ক্ষেত্রে অনেকেই কিন্তু পিসিএ লাইসেন্স নিয়ে ফেলেছে অলরেডি, তারাই ফোর্সফুলি করিয়েছে লেক্সা যেটা। তো এখন প্রশ্ন হচ্ছে যে অনেকেই কনফিউজ, আমরা অলরেডি লাইসেন্স নিয়েছি, এখন আবার পিপিএল এ যদি যাই আবার কি সমস্যা হবে, রেজিস্ট্রেশন নিব কিনা, তারা স্টিল কনফিউজ। আমার প্রশ্ন হচ্ছে, দেখুন আমরা ইতিপূর্বে বলেছি যে আপনারা যারা পিসিএ লাইসেন্স অলরেডি নিয়েছেন বা সামহাও বুঝে না বুঝে আপনারা নিয়েছেন, আপনারা কিন্তু স্টিল পিপিএল এ সেফ, এই কারণে যে এখানে ট্যাক্স এক্সক্লুশনের বিষয়টা আছে রানা ভাই, আমরা যেটা আগেই বলেছি, আপনি যদি পিপিএল এ থাকেন তো সেই ক্ষেত্রে কিন্তু সিডিপিএফের জন্য আপনার এডিশনাল কোনো রিকোয়ারমেন্ট নেই, কোনো ট্রেনিং দরকার নাই। আপনারা সেম হাউসে থেকে ইতিপূর্বে সিডিপিএফে যেভাবে সার্ভিস দিয়েছেন সেম সার্ভিস কিন্তু আপনারা পিপিএলও দিতে পারবেন, তার জন্য কোনো এক্সট্রা ট্রেনিং, আপনার বাইরে গিয়ে কাজ করতে হবে, কোনো লাইসেন্স, নাথিং, নো রিকোয়ারমেন্ট। এবং মেইন অ্যাডভান্টেজ হচ্ছে এইটাই যে আপনি যদি পিপিএল এ রেজিস্ট্রেশন করেন, আপনার একে তো লাইসেন্স লাগতেছে না, একেই ঘরে থেকে বাবা মাকে সার্ভিস দিতে পারতেছেন, রিলেটিভকে, এবং মেইন অ্যাডভান্টেজ যেটা হচ্ছে যে আপনার ইনকামটা ট্যাক্স ফ্রি, আপনার ইনকামটা আপনার ট্যাক্স, ইউ ডোন্ট নিড টু পে এনি ট্যাক্সেস। বাট আদার দেন দ্যাট, যেটা লেক্সার কথা বলছেন আপনারা, সেই ক্ষেত্রে কিন্তু লেক্সার মেইন সমস্যা হচ্ছে যে আপনারা সেই ক্ষেত্রে আর বাবা মাকে সার্ভিসটা দিতে পারবেন না, বিকজ যেহেতু ইউ আর লাইসেন্স হোল্ডার, সেই ক্ষেত্রে আপনাকে অন্য জায়গায় গিয়ে কাজ করতে হবে, অন্য বাসায় গিয়ে কাজ করতে হবে। এবং শুধু তাই না, আপনার এই ইনকামটা কিন্তু ট্যাক্স ফ্রি না, ইউ হ্যাভ টু পে ট্যাক্স অন ইট। তো সেই ক্ষেত্রে দেখা গেছে কোথায় আপনার যখন এতদিন যে ট্যাক্স ফাইল করেছেন, কারো হয়তো $60, $70, $100,000 ইনকাম আপনারা ট্যাক্স থেকে বাদ দিয়েছেন, এবং সেই ক্ষেত্রে তখন আপনারা হয়তো দেখা গেছে যে আরও রিফান্ড পেয়েছেন উল্টা $5,000-7,000 বা $10,000, কিন্তু এটা যদি পিসিএতে যান লেক্সাতে, সেই ক্ষেত্রে বাবা মাকে তো দিতে পারবেনই না, অন টপ অফ দ্যাট ইউ হ্যাভ টু পে এডিশনাল $10,000 ট্যাক্স ফ্রম ইউর পকেট। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। আর আরেকটা কথা রানা ভাই, আর একটা কথাটা আপনার শুনবো, একটা প্রশ্ন এসেছে ফেসবুকে, আকরাম হাসান, তিনি বলছেন যে আমি পিপিএল রেজিস্ট্রেশন করেছি, এখন আমাকে কি করতে হবে? তো যাই হোক, এখন যারা অলরেডি রেজিস্ট্রেশন নিয়েছেন, তা এখন আপনাদের কাজ হচ্ছে যে ফার্দার ইনফরমেশনের জন্য ওয়েট করা। ডেফিনেটলি তারা আপনার সাথে যোগাযোগ করবে যে কীভাবে আওয়ারগুলো প্রোভাইড করবেন, কারণ এতদিন তো যে দেখা গেছে যে একটা সিস্টেমে ছিল, যেহেতু নতুন সিস্টেম, আপনাদের ফার্স্ট স্টেপ হচ্ছে রেজিস্ট্রেশন নেওয়া, দেন নেক্সট স্টেপ হচ্ছে ওরা আপনাকে ইনস্ট্রাকশন দিবে যে কিভাবে আপনারা সার্ভিসটা প্রোভাইড করবেন, আওয়ারগুলো কিভাবে আপলোড করবেন, কোনো ক্লক ইন ক্লক আউট কিভাবে হবে, ক্লক ইন ক্লক আউট কিভাবে হবে, হয়তো তারা কোনো স্পেশাল অ্যাপস ইউজ করতে পারে সেটার জন্য, আবার হয়তো ইনিশিয়ালি হয়তো আপনাকে ম্যানুয়ালিও বলতে পারে যে ইমেইলে পাঠান বা ফ্যাক্স মেসেজের মাধ্যমে পাঠান হয়তো। বাট আমার ধারণা না, এত বড় যেহেতু 250,000 মাত্র 30টা রিজনাল কোম্পানি এটা লিড করবে, আমার ধারণা অটোমেটেড প্রসেস এটা বেড়েছে 41-এ বোধ হয়ে গেছে।
আমার ধারণা হ্যাঁ, এটা তো 30টা আগেই বলছিল, মেবি মোর দ্যান 40, মেবি মোর দ্যান 50 অলসো হইতে পারে। তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি তারা অটোমেশন প্রসেসে যাবে এবং আপনাদের ক্লক ইন ক্লক আউট হয়তো অ্যাপসের মাধ্যমে দিয়ে দিবে। সেই ক্ষেত্রে ভেরি ইজি, আপনার অ্যাপসে লগ ইন করলেই লগ আউট করলেই ক্লক ইন ক্লক আউট করতে পারবেন, ওইভাবেই পেরোলটা পাবেন। নাকি এক ধরনের চিপস বা একটা সামথিং একটা কিছু দেবে যে আপনি কোথায় আছেন না আছেন সেটাও তারা পর্যবেক্ষণ করতে পারে। এইটা আর একটা বিষয়, অনেকের যারা এই যে সিডিপি প্রোভাইডার বর্তমান যারা আছে তারা এটা বলতেছে যে এতদিন তো আপনারা দেখা গেছে যে বাসায় না থেকে অনেকে সার্ভিস দিয়েছেন, কেউ বাজারে গিয়েছেন বা অন্য জায়গায়, এখন ইট উইল বি মোর মনিটরিং, তারা মনিটর করতে পারবে যে আপনি যদি বাসায় না থাকেন ফর সাম রিজন, তাহলে হয়তো তারা আপনাকে ট্র্যাক করবে, সেটা করতে পারে। এখন তো জিপিএস এর মাধ্যমে ট্র্যাক করা সবকিছুই সহজ হয়ে গেছে। সম্ভব, এটা অসম্ভবের কিছু না, ইট ভেরি ইজি অ্যান্ড সিম্পল টু ট্র্যাক ইউ, যে আপনি কোথায় আছেন এই মুহূর্তে, এরা চাইলেই পারে সেটা হয়তো তারা স্টেপ বাই স্টেপ করবে, বাট ইনিশিয়ালি এত এটা সময় লাগবে, বাট একটা সময় সিস্টেম চলে আসবে, কারণ যেহেতু সিস্টেম অ্যাবিউজ হয়ে যাকে, এরকমও শুনেছি যে পেশেন্ট এই কান্ট্রিতেই নেই, তারা স্টিল পেরোল চলতেছে, মারা গেছে অথচ পেয়ে যাচ্ছে, এমন কথাও এরকম আমরা শুনছি যে পেশেন্ট মারা গেছে বা ইউএসএ তে নাই, বাইরে ভ্যাকেশনে গেছে, তার পেরোল স্টিল কন্টিনিউ। কারণ যারা যে সমস্ত এই যে কি বলে ইন্স্যুরেন্স যারা নার্স আছে, ওরা কিন্তু আপনার দেখা গেছে হয়তো মাসে একবার ফলো আপ করে, এরা কিন্তু প্রতিদিন ফলো আপ করে না। তো এই সুযোগে হয়তো 2 উইকসের ভ্যাকেশন কেউ সেরে আসে। তো এই সমস্ত সিস্টেম অ্যাবিউজের জন্যই কিন্তু পিপিএল। কারণ দেখেন এই সার্ভিস কিন্তু আজকে সিডিপ্যাপ কিন্তু নতুন না, অনেক পুরনো সার্ভিস, বহু পুরনো সার্ভিস, কিন্তু ইদানিং অ্যাবিউজিং এর মাত্রাটা খুব বেশি। তো দেখা গেছে যে অনেকে আওয়ার নিয়ে উল্টাপাল্টা করতেছে, যে স্টেশনে নাই, দেখা গেছে একই সময় সে ক্লক ইন করে, সে হয়তো অন্য কাজে চলে গেছে, ক্যাশে কাজ করতেছে, ক্লক ইন করে হয়তো বাজার করতে গেছে, অথবা দেখা গেছে সে অন্য কোনো প্রফেশনের সাথে ইনভলভ। সেরকম সময় যার সেবা সে করছে, সে তার বাবা বা মা, খোদা না খাস্তা তার যদি একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যে বিছানা থেকে পড়ে হাড় ভেঙে গেল বা স্ট্রোক করলো বা মারা গেছে, সেক্ষেত্রে অবস্থাটা কি হবে? ডেফিনেটলি দেন যেটা ফাইন্ড আউট করতে পারলে এটা জাস্ট ফ্রড, এবং ইটস সাবজেক্ট টু আই বিলিভ একটু বুঝেন, যেহেতু ফ্রডের বিষয়, এখানে ইউএসএ তে একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে যদি ধরা না পড়েন কিছুই না, বাট ধরা পড়লে অতি সাধারণ বিষয় কিন্তু অনেক সিভিয়ার কনসিকুয়েন্স গিয়ে দাঁড়ায়। তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি এগুলো ফ্রড। এই যে আপনার স্টেশনে না থাকা বা দেখা গেছে ভ্যাকেশনে আছে, আপনি পেরোল রান করতেছেন, টাকা নিচ্ছেন, এগুলো ধরা পড়লে সিভিয়ার কনসিকুয়েন্স, এবং এগুলো কিন্তু ফ্রডলাইন অ্যাক্টিভিটির মধ্যে পড়ে, এবং ইটস সাবজেক্ট টু সামটাইম ক্রিমিনাল ইনভেস্টিগেশন এজ ওয়েল। তো যখন এগুলো খুবই সাবধান, এবং আমার ধারণা পিপিএল এ এই যে সার্ভিসটা যাচ্ছে, আমার ধারণা ইট উইল বি মোর রেগুলেটেড, আগের মতো আর পারবে না, কারণ এটা এরা স্ট্রিক্টলি রেগুলেটেড করবে, এবং দেখা গেছে যে এই যে বাইরে অন্য কাজ করা বা স্টেশনে না থাকা, আমার ধারণা এগুলো মোর অটোমেটেড প্রসেসে তারা নিয়ে আসবে। তো এই একটা বিষয় ছিল। তো যাই হোক, মূল কথা হচ্ছে এটাই, 30 ডেজ গ্রেস পিরিয়ড এটা পেয়েছেন আপনারা, এপ্রিল 30-এর মধ্যে রেজিস্ট্রেশন নিলে আপনারা ফাইন। আর একটা কথা, যে এপ্রিলের 1 তারিখ থেকে কিন্তু আর পেরোল কিন্তু পিপিএল রান করবে, সেই ক্ষেত্রে আর রেগুলার কোম্পানিগুলোর এই পেরোল রান করার কোনো এখতিয়ার নাই। আর আরেকটা বলে দিচ্ছি রানা ভাই, যে মেইন যে কোম্পানিগুলো কোন কোন কোম্পানিগুলো কোন এরিয়া কভার করবে, আমি সেটাও বলতেছি, যে ওদের মোর দেন 50 লিড পার্টনার আছে যারা পিপিএল এর সাথে পার্টনারশিপে ওরা কাজ করবে। তা আপনার চাইনিজ আমেরিকান প্ল্যানিং কাউন্সিল ওরা কভার করবে হচ্ছে নিউ ইয়র্ক সিটি, লং আইল্যান্ড এবং ওয়েস্টচেস্টার কাউন্টি। তার যারা নিউ ইয়র্ক সিটিতে আছেন, যারা লং আইল্যান্ডে আছেন, যারা ওয়েস্টচেস্টার কাউন্টিতে আছেন, আপনাদের পিপিএল প্রোভাইডার হচ্ছে চাইনিজ আমেরিকান প্ল্যানিং কাউন্সিল। আপনাদের যে কোনো কোয়েশ্চেন, যে কোনো কনসার্ন, চাইনিজ আমেরিকান প্ল্যানিং কাউন্সিল ওরা এটা সলভ করবে, ওরা হচ্ছে আপনাদের প্রোভাইডার। তারপরে কনসেপ্ট অফ ইন্ডিপেন্ডেন্স ইনক, এরাও লিড রিজনাল পার্টনার, তারা কভার করবে যারা হাডসন ভ্যালিতে থাকেন, ইনক্লুডিং রকল্যান্ড, ডাচেস, পুতনাম, সারাউন্ডিং কাউন্টিতে যারা আছেন, কনসেপ্ট অফ ইন্ডিপেন্ডেন্স ওই কোম্পানি আপনাদেরকে সার্ভিস প্রোভাইড করবে। তারপরে অ্যাঞ্জেল ইন ইউর হোম, এই কোম্পানি প্রোভাইড করবে, এটা হচ্ছে আপনার মিড স্টেট এরিয়া ইনক্লুডিং আলবানিতে যারা আছেন, অ্যাঞ্জেল ইউর হোম ওরা প্রোভাইড করবে, আলবানি, তারপর হচ্ছে সারাটোগা, তারপরে হচ্ছে রচেস্টার, বাফেলো, সিরাকিউজ, ওরা ওই অ্যাঞ্জেল ইন ইউর হোম ওরা এটা প্রোভাইড করবে। আরেকটা হচ্ছে কনজিউমার ডাইরেক্টেড চয়েস, সিডি চয়েস, ওরা প্রোভাইড করবে আপনার আপস্টেট এবং সাউদার্ন এরিয়া ইনক্লুডিং এলিগানি, ওসিগো, হ্যামিল্টন, তারপর হচ্ছে ক্লিনটন অ্যান্ড সারাউন্ডিং কাউন্ট্রিগুলো ওরা কভার করবে। তা আমার ধারণা হয়তো আরও এডিশনাল কোম্পানি ওরা নেবে,
যেটা 30 আগে বলছিল যেটা মোর দেন 50, তারা সবাই মিলে এই মোর দেন 250,000 সিডিপিএফ যারা কেয়ার গিভার আছে, তারা সরি যে কেয়ার রিসিপিয়েন্ট যারা আছে তাদেরকে এই সার্ভিসটা প্রোভাইড করবে। তা আপনি 2,50,000-এর কথা বলছেন সেবা গ্রহণকারী যারা আছেন, তো এ পর্যন্ত কি পরিমাণ রেজিস্ট্রেশন হয়েছে এরকম কোনো ইনফরমেশন কি আপনার কাছে আছে? আসলে এই মুহূর্তে আমার কাছে ওই আপডেট নাই যে কি পরিমাণ, তারপর মানে লোকজন অলরেডি রেজিস্ট্রেশন, কারণ লোকজন এখনো কনফিউজ, কারণ ওই যে সিডিপিএফ প্রোভাইডার যারা আছে ওরা এমন ভয়ভীতি দেখাচ্ছে যে আবার কমিয়ে দিবে। এই প্রশ্নটা আপনাকে করতে চেয়েছিলাম যে একটা রিউমার আছে, হ্যাঁ রিউমার আবার আছে, কমিয়ে দেবে, এটা কতটুকু সত্য? এক্স্যাক্টলি, যে কারণে লোকজন স্টিল কনফিউজ, তারা এখনো ডিসাইড করতে পারতেছে না যে তারা কি করবে, কারণ ওরা প্রপাগান্ডা ছড়াচ্ছে যে আপনার আবার কমিয়ে দিবে, প্রপাগান্ডা ছড়াচ্ছে যে এখন যেমন ক্যাশে কাজ করতেছেন সেটা করতে পারবেন না, তারপর সারাক্ষণ আপনাকে স্টেশনে থাকতে হবে, আদারওয়াইজ তারা জিপিএস এর মাধ্যমে মনিটর করবে, তারপর যে ফ্যাসিলিটিসটা আমাদের থ্রুতে পাচ্ছেন। ও আরেকটা বিষয় আছে, অনেকে হয়তো আছে দেখা গেছে যে কোয়ালিফাইড না, ওইরকম ইয়াং এজ হয়তো 50-55, মানে তারা ফিজিক্যালি কাজ করার জন্য সক্ষম, 45 বছর বয়স পর্যন্ত আছে এমন খবর আমাদের কাছে। হ্যাঁ সেটাই বলতেছি যে ইয়াং এজ দেখা গেছে যে রাস্তা দিয়ে যখন হাঁটাচলা করে দে আর ইভেন ইয়াঙ্গার দেন আস, এরকম বিষয়টা তারাও সিডিপিএফ নিচ্ছে, কারণ এই সমস্ত এজেন্সিগুলা উল্টাপাল্টা ইনফরমেশন দিয়ে তারা ওইগুলোকে কোয়ালিফাই করে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যখন পিপিএল এ যাবে তখন তারা হয়তো এগুলো স্ট্রিক্টলি মনিটর করবে। তো এইগুলো ভয়ভীতি দেখাচ্ছে যে যারা বিশেষ করে এরকম ইয়াং এজে নিচ্ছে, যাদের ফিজিক্যাল ডিফিকাল্টিস নাই ওইরকম, যারা বেসিক্যালি সিডিপিএফ এর জন্য কোয়ালিফাইড না, বেসিক্যালি তাদেরকে বলতেছে যে পিপিএল এ গেলে ঝামেলা আছে। যাই হোক, সব মিলে কনফিউজ, লোকজন এখনো বুঝতেছে না যে আসলে ওখানে যাওয়া ঠিক হবে কিনা, নাকি ট্র্যাডিশনাল সিডিপিএফ এ থাকবে যারা আছে পিসিএল লাইসেন্স লেক্সার মাধ্যমে। তো অনেকে কিন্তু ডিসিশন অলরেডি নিয়েছে যে লেক্সার মাধ্যমে থাকবে, কারণ এই সমস্ত ভয়ভীতির মাধ্যমে। তো আমার প্রশ্ন হচ্ছে যে এই যে লেক্সার লাইসেন্স যারা নিচ্ছে, এটাও এরকম মনে হচ্ছে যে কি জানেন, যে দেখা গেছে যে আমি বিষয়টা এরকম এক্সাম্পল দিই, মনে করেন আমার বাবা মা আছে, আমাকে বলতেছে আপনি লেক্সার লাইসেন্স নেন, আপনাকে পিপিএল এ হয়তো আপনাকে দিবে আবার কমিয়ে দিবে, হয়তো পিপিএল হয়তো আবার কমিয়ে দিবে, রেট কমিয়ে দিবে, বাট লেক্সার লাইসেন্স থাকলে আপনি মোর দেন $21 পার আওয়ার পাবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনাকে তো আরেক বাসায় গিয়ে অন্যের কাজটা করতে হবে। কিন্তু এখন দেখেন এরা কিন্তু এটাও বলতেছে যে না, আপনাকে ওই বাসায় যেতে হবে না, আপনাকে অন্যের বাসায় যাইতে হবে না। তেমন আমার প্রশ্ন হচ্ছে, আপনি লাইসেন্স নিচ্ছেন, আপনি নিজের বাবা মাকেও করতে পারবেন না, কাজ করতে পারবেন না, অন্যের বাসায় গিয়ে করতে হবে, আবার ওইখানেও যাইতে হবে না, তাহলে সার্ভিসটা কিভাবে দিবেন? তার মানে কি জানেন, তারা জাস্ট বলতেছে সুইচ করবে, এটা হচ্ছে সুইচ। তার মানে দেখাবে আপনি আরেকজনের বাবা মাকে সার্ভিস দিচ্ছেন, আর একজনরা দেখাবে আপনার বাবা মাকে সার্ভিস দিচ্ছে, তার মানে উনি আপনার বাসায় আসবে না, আপনি ওনার বাসায় যাবেন না। তাহলে এক্ষেত্রে যে প্রশ্নটা আপনার করেছিলাম যে হ্যাঁ, যদি যে প্রশ্নটা করেছিলাম, এই দুইজন তো দুই জায়গায় আছে, কেউই কারো বাবা মাই দেখছে না, তখন যদি এই ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে তখন কি হবে? শুধু অ্যাক্সিডেন্ট না, আরেকটা বিষয় দেখেন, যখন এরা এটা করবে তখন হয়তো নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট হয়তো দেখতে পাচ্ছে ঘটনা কি, এতদিন এই ভদ্রলোক তার বাবা মাকে সে সার্ভিস দিয়েছে, হুট করে এখন তার নিজের বাবা মা রেখে অন্যের বাসায় আরেকজনের কাছে যায়, যে ঘটনা আগেরটা কি ছিল, লেটস ইনভেস্টিগেট। যদি গিয়ে দেখে যে কেউই স্টেশনে নাই, দেন দে উইল বি অ্যারেস্টেড। এই বিষয়টা সম্পর্কে তো গভর্নর ক্যাথি হুকুল তো প্রচন্ড মানে রেগে আছে বলা যেতে পারে, এবং এইরকম হতে পারে এটা তিনি চিন্তাও করতে পারেন। সেটাই তো, এই সিডিপিএফ প্রোভাইডার গুলা কিন্তু ওরা ওই রকম এখনো ব্রেইন ওয়াশ করতেছে, যে কারণে পিপিএল চিঠির মাধ্যমে বলতেছে যে আপনারা এই সমস্ত প্রপাগান্ডায় বিভ্রান্ত হবেন না, যে অনেক রিউমার মার্কেটে অনেক কিছু রিউমার ছড়াচ্ছে, বাট দিস ইজ নট ট্রু, যে আবার কমে যাবে বা সার্ভিস বন্ধ হয়ে যাবে, এখনো পর্যন্ত এগুলো কোনোটাই সত্যি না। তো দেখা যাক কি হয়, উই আর ক্লোজলি ওয়াচিং অন দিস। বাট আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা ইউ শুড বি অনেস্ট, এবং আপনাদের উচিত হবে না এই সমস্ত ট্র্যাপে পা দেওয়া, যে সেই ক্ষেত্রে ইনভলভ হওয়া, সেই ক্ষেত্রে হয়তো কনসিকুয়েন্স উইল বি সিভিয়ার, যেটা আপনারা চিন্তা করতে পারবেন না। হয়তো আপনাকে বোঝানো হচ্ছে যেটা কোনো বিষয়ই না, কেউ কোনোদিন যাবে না, দেখবে না, কিন্তু আমার কথা হচ্ছে বি অনেস্ট, এই সমস্ত ডিসঅনেস্টির মধ্যে যাবেন না, কারণ এই এমনিতেই দেখেন লট অফ থিং গোয়িং অন। তো সেই ক্ষেত্রে আপনি নিজেই যদি এই সমস্ত ফ্রডের মধ্যে যান, ইউ নেভার নো হোয়াট উইল বি হ্যাপেন। তা আমার অ্যাডভাইস হচ্ছে যে বি অনেস্ট, এই সমস্ত ফ্রডল্যান্ড অ্যাক্টিভিটিতে কারোই যাওয়ার কথা না। এই বিষয়গুলো আরো শুনবো, এবং মনিজার বেগম একটা প্রশ্ন রেখেছেন, প্রশ্নটা আমি পড়ে রেখি, তারপরে জবাব দেবেন। যে আমার বান্ধবী পিসিএতে গেছে, মানে পিসিএর সার্টিফিকেট নিয়েছে, এখন কি সে পিপিএল এ যেতে পারবে কিনা, এখন এটাই হল তার
প্রশ্ন, যদিও তার বাক্যটা ঠিক হয়নি। তো মোটামুটি দাঁড়ালে এটাই। এই প্রশ্নটির উত্তর আপনার কাছ থেকে নেব। এবং জেনিফ হাসান একটি প্রশ্ন এইমাত্র করেছেন। তিনি বলছেন যে আমি পিপিএল এ ফোন করে কথা বলেছি, লোকেশন ট্র্যাকের বিষয়টি পুরোপুরি সত্য নয়। পিপিএল আমাকে বলেছে শুধু লগ ইন আর লগ আউটের সময় লোকেশনে থাকতে হবে, বাকি সময় আপনি কোথায় কি করছেন সেটা পিপিএল এর বিষয় না, সেটা এনওয়াই স্টেটের বিষয়। এখন কি লোকেশন সেটিং অফ করেও রাখা যাবে, তাই গুজবে কান দেবেন না। সত্য কথাই তিনি বলেছেন। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, তবে একটা বিরতি নিতে চাই। বিরতির পরে এসেও আপনার কাছে আরও কিছু প্রশ্ন এই বিষয় নিয়ে করব। সুপ্রিয় দর্শক, আমরা সিটিপ্যাপ হোম কেয়ার নিয়ে কথা বলছি এবং আরও গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য আমাদের কাছে আছে, সেগুলো বা প্রশ্ন আছে, সেগুলো আমরা বলবো। তবে বিরতির পরে এসে সে কথাগুলো বলতে চাই। নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভি অ্যানালিসিসে। আজকের অতিথি দেবব্রত চক্রবর্তী সিপিএ এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। জনাব দেবব্রত চক্রবর্তী, আমরা বিরতির আগে দুজন দর্শকের যে প্রশ্ন ছিল সেটি সম্পর্কে বলেছিলাম যে মার্জিনা বেগম তিনি বলেছেন যে তার বান্ধবী পিসিএ নিয়েছে, এখন কি পিপিএল এ রেজিস্ট্রেশন করতে পারবে কিনা? হ্যাঁ, অবশ্যই পারবে। কারণ দেখুন, আপনি পিসিএল নিয়েছেন, এর অর্থ এই না যে অবশ্যই আপনাকে পিসিএ তে কাজ করতে হবে। সেই ক্ষেত্রে আপনি যদি পিসিএল লাইসেন্স ইউজ না করেন, অবশ্যই আপনি সেটা পিপিএল এর রেজিস্ট্রেশন নিতে পারেন। এটা কোনো সমস্যা নেই, এটা আপনার চয়েসের উপরে ডিপেন্ড করবে। আর জেনিফ হাসান যেটা বলেছিলেন যে লোকেশন ট্র্যাক হবে না, উনি যেটা বলছেন যে হবে, এটা সত্য নয়। পিপিএল এর সাথে তিনি আলোচনা করেছেন, তিনি বলেছেন যে এটা তাদের দায়িত্ব নয়, এটা নিউ ইয়র্ক স্টেটের ব্যাপার। এটা হয়তো আপনার আমার অবজারভেশন হয়তো এরকম হতে পারে। এখন যেহেতু রেজিস্ট্রেশন চলছে, এই বিষয়টি নিয়ে যেহেতু তারা মনে করছে কোনো সমস্যা হবে না, তাই হয়তো এটা বলছে। কিন্তু ভবিষ্যতে যদি দেখে যে কোনো একজনও যদি এরকম ধরা পড়ে যে ঠিক মতো কাজ করছে না, তখন হয়তো যে বিষয়টি নিয়ে এখন আমরা কথা বলছি সেটাই হবে। কারণ গভর্নর এটা নিয়ে অনেক এতে আছেন। মার্জিনা বেগম আরেকটি প্রশ্ন করেছেন এবং সেটি আমারও প্রশ্ন, যে অনেকেই বলে থাকেন যে আপনার আবার কমিয়ে দেওয়ার কথাটা বললেনই, যে পিপিএল যারা কেয়ার গিভারদের ওভারটাইম দেবে কিনা বা যদি না দেয় কোন কারণে দেবে না, এরকম কিছু আপনার কাছে আপডেট আছে? এখন না ভাই, বিষয়টা হচ্ছে দেখুন, এই যে ওভারটাইম বলেন বা আওয়ার বলেন, এটা ডিপেন্ড করতেছে বাজেটের উপরে। যে স্টেট মেডিকেলের বাজেট তো কমিয়ে দিয়েছে এবং ভবিষ্যতে হয়তো আরো কমবে। তো এটা টোটালি ডিপেন্ড করে বাজেটের উপরে। বাজেট যদি কভার না করে, ডেফিনেটলি তার ওভারটাইমে যাবে না, কারণ আপনাকে তো টাকা দিতে হবে। আর ফান্ডিং যদি অ্যাপ্রুভ না করে, তাহলে ওরা কোথা থেকে টাকা দিবে? তো সেই ক্ষেত্রে এইগুলা ভবিষ্যতেই বলা যাবে যে, এবং এটা স্ট্রিক্টলি ডিপেন্ডস অন দ্য বাজেট। এবং সোফার যেটা আমরা যতটুকু জানি যে বাজেট অলরেডি কমেছে, ওরা কাট করেছে বাজেট, এবং ভবিষ্যতে আরও করবে কিনা সেটা সময়ই বলে দিবে। এবং আমার ধারণা ওইটা বাজেটের উপরে ভিত্তি করেই হয়তো ওভারটাইমটা, ইভেন রানা ভাই, ইভেন ইদানিংও কিন্তু ওভারটাইম কিন্তু ওই রকম ওরা করতে পারতেছে না। কারেন্ট যে সিটিপ্যাপ সার্ভিসে আছে, আগে যেমন দেখা গেছে যে একজন, ওইটা আপনাকে বলতে পারি, আগে দেখা গেল যে একজন আনলিমিটেড আওয়ার কাজ করতেছে এবং তার নির্দিষ্ট 40 আওয়ারের পর ওভারটাইম কাউন্ট হচ্ছে, সেটা পাচ্ছে। বাট এখন কিন্তু মানে ওইটা আর দিচ্ছে না। এখন দেখা গেছে যে আপনাকে ফোর্সফুলি ওই বাকি সময়টুকু অন্য একজনকে দিতে হবে। তার মানে আপনি কভার করতে পারবেন না, কারণ আপনি কভার করলে সেটা ওভারটাইম চলে আসছে। তাহলে আরেকটা লোককে দিচ্ছে, তারও কর্মসংস্থান হচ্ছে এবং তাকে তো আর ওভারটাইম মানে কি, রেট ইজ ডাবল। সেই ক্ষেত্রে দেখা গেছে যে ওদের পেমেন্টটা বেড়ে যায়, তখন যে কারণে ওরা আরেকজনকে ইন্ট্রোডিউস করতে বলে যাতে করে ওভারটাইমটা না দিতে হয়। তো এটা অলরেডি এফেক্টিভ, মানে ভবিষ্যতে হয়তো ওভারটাইম না ওই রকম আসতে পারে। মানে সব ক্ষেত্রেই সার্ভিস না দিয়ে, এমনিতে সার্ভিস না দিয়ে পুরো টাইম নিয়েছে, এরপরে আবার না দিয়ে ওভারটাইম নিচ্ছে, এরকম একটা বিষয় ছিল। তো এক্ষেত্রে এই সিটিপ্যাপ এবং পিসিএ সার্ভিসে এই যে মেডিকেড ফ্রড কি, বা এটা এই যে ফ্রডটা কি, এর শাস্তি বা কি? এখন দেখেন, ফ্রডের একটু আগে বললাম যে এই যে পিসিএ লাইসেন্সের মাধ্যমে যে ইন্টারচেঞ্জ, আপনার বাবা মাকে রেখে আরেকজনের কাছে দিবেন লেক্সার মাধ্যমে, তো এইগুলা মানে সোজা কথা, আপনি যদি সিস্টেম অ্যাবিউজ করেন, এগুলা ফ্রড। প্লাস হচ্ছে স্টেশনে না থেকে আপনি যদি টাকা নেন, এগুলা ফ্রড। তারপরে দেখা গেছে যে অনেক সময় ভ্যাকেশনে আছেন, টাকা নিচ্ছেন, এগুলো ফ্রড, মানে ফ্রডলেন্ট হিসাবে কনসিডার হয়। সোজা কথা, আপনি যদি ডিসঅনেস্টি থাকে এবং সিস্টেম যদি প্রপারলি ফলো না করেন, যে কোনো মুহূর্তে আপনি ঝামেলা করতে পারেন এবং কনসিকুয়েন্স উইল বি সিভিয়ার। তো হয়তো দেখা গেছে পেনাল্টি করবে, হয়তো দেখা গেছে যে হয়তো আরও ইনভেস্টিগেশনে যাইতে পারে যে অতীতে আপনি কি করেছেন।
তখন হয়তো এগুলা দিয়ে টাকা রিটার্ন চাইতে পারে উইথ ইন্টারেস্ট এন্ড পেনাল্টি, মানে শাস্তি হিসাবে সেগুলো হইতে পারে, মানে নানান কনসিকুয়েন্স। ক্রিমিনালেতেও পড়তে পারে, ক্রিমিনালে নাই গেলাম, বাট কমন কনসিকুয়েন্সটা এরকম হবে যে ইতিপূর্বে যদি এরকম কেউ ধরা পড়ে, যদি প্রুফ হয় যে সে এটা করেছে, হয়তো বলতে পারে যে তুমি পুরো এই পর্যন্ত যে টাকা নিছো ইন্টারেস্ট পেনাল্টি সহকারে টাকা ফেরত দাও। প্রথম কনসিকুয়েন্সটা এরকমই হবে। তার মানে বিষয়টি খুবই নাজুক, সেনসিটিভ। যাই হোক রানা ভাই, আরেকটা বিষয়, যেহেতু আমাদের আরেকটা প্রশ্ন এসছে তানজিমা বেগম, তিনি বলছেন পিপিএল ওভারটাইম কিভাবে কাউন্ট করবে? 2 জন কনজিউমার মিলে 40 আওয়ার ওভার হলে নাকি একজনের 40 আওয়ার ওভার হলে? হ্যাঁ, এটা ভেরি সিম্পল। একজনের এই 40 আওয়ার ওভার হইলে তখন ওভারটাইম কাউন্ট হবে, কারণ যেহেতু রেগুলার আওয়ার 40, তার মানে আপনি একজন 40 আওয়ার্স পর্যন্ত করতে পারবেন, সেই ক্ষেত্রে ওভারটাইমের কোনো প্রশ্ন আসে না। যখন একজনের 40 আওয়ার এক্সিড হয়ে যাবে, দেন তখন এটা ওভারটাইমের বিষয়টা আসবে। কিন্তু পিপিএল এটা অ্যালাউ করবে কিনা, কারণ এগেইন উই আর টকিং অ্যাবাউট দ্য বাজেটের লিমিটেশন আছে এখানে। তো সেই ক্ষেত্রে যদি বাজেট অ্যালাউ করে হয়তো তারা দিতেও পারে, বাজেট অ্যালাউ না করলে হয়তো দিবে না, বলবো যে না তুমি সেক্ষেত্রে আরেকজনকে নাও। জেনিফ হাসান অবশ্যই এই ব্যাপারে একটি প্রশ্ন, মানে ভালো ইনফরমেশন দিয়েছেন। তিনি বলছেন পিপিএল এর অফার লেটারে ওভারটাইমের রেট $30 আওয়ার পার আওয়ার তারা বলেই দিয়েছে আফটার 40 আওয়ার্স। সেইটাই ক্লিয়ার, এটাই হয় নরমালি। ওভারটাইমের বিষয়টা 40 ঘন্টার পরেই আসে, এর আগে আসে না। অনেক ধন্যবাদ। আসলে আমরা অনেক কথা বলে ফেলেছি আজকের সিডিপ্যাপ হোম কেয়ার নিয়ে। আরেকটি কি কথা বলতে চাচ্ছেন? হ্যাঁ রানা ভাই, যেটা বলতেছিলাম যে আইসের যে এটা আমরা গতকালকে আলোচনা করেছি, একজন অ্যাটর্নিকেও রেখেছিলাম, একজন অ্যাকাউন্টেন্টের পাশাপাশি। তো যাই হোক, এটা এই কারণে আজকে আলোচনা করতেছি যে বিশেষ করে যে আইসের যে আইআরএস এর তথ্য ভান্ডারের যে ইনফরমেশন ওরা চেয়ে পাঠিয়েছে বা অ্যাক্সেস চাচ্ছে, তো সেই ক্ষেত্রে অনেকেই ওরিড এই বিষয়টা নিয়ে, বিশেষ করে যারা আইটিআইএন হোল্ডার আছে। আমি আরেকটা বিষয় পরিষ্কার বলতে চাই যে এইটা নিয়ে কিন্তু সবার কি বলে দুশ্চিন্তার কারণ নাই। বিশেষ করে যারা এই দেশে লিগেলি আছেন, যারা গ্রিন কার্ড হোল্ডার, যারা ইউএস সিটিজেন, আপনাদের তো কোনো বিষয়ই না। এখন প্রশ্ন হচ্ছে ইভেন যারা ধরেন সিটিজেনও না, গ্রিন কার্ড না, বাট আপনারা হয়তো কি বলে ওই যে ওয়ার্ক পারমিট নিয়ে, বা কেউ হয়তো H1B ভিসার মাধ্যমে, বা সোজা কথা আপনারা ওয়ার্ক পারমিট নিয়ে লিগালি কাজের জন্য যারা অথরাইজ আছেন, তাদেরও ওরিড হওয়ার কিছু নাই, কারণ ইউ আর লিগালি অথরাইজ টু ওয়ার্ক। এবং আপনারা যারাই ওয়ার্ক পারমিট পাচ্ছেন তারা হয়তো কোনো না কোনো একটা প্রোগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছেন, অ্যাসাইলাম বা অন্যান্য যে সমস্ত যে কোনো পদ্ধতিতেই আপনি ওয়ার্ক পারমিটটা পেয়েছেন, আপনাদের ওরিড হওয়ার কিছু নাই। যেহেতু আপনারা ইউ আর লিগালি কি বলে অথরাইজ টু স্টে, লিগালি অথরাইজ টু ওয়ার্ক, আপনাদের ওরিড হওয়ার কিছু নাই। কিন্তু পয়েন্ট যেটা বলতেছিলাম যে আইটিআইএন, এখন ম্যাক্সিমাম আইটিএন হোল্ডার যারা আছে, ইভেন না রানা ভাই আরেকটা বিষয়, ইভেন যা অনেকের আছে দেখা গেছে যে ওয়ার্ক অথরাইজেশন নাই কিন্তু সোশ্যাল এখন অ্যাক্টিভ, তারা কিন্তু ট্যাক্স ফাইল করতেছে। মানে অনেকের দেখা গেছে যে পূর্বে ওয়ার্ক অথরাইজেশন ছিল, বর্তমানে নাই, হ্যাঁ এক্সপায়ার হয়ে গেছে, এবং তাদেরকে কোনো কারণে রিনিউ করতেছে না, কিন্তু তাদের সোশ্যাল সিকিউরিটি নাম্বার আছে স্টিল, এবং তারা কাজ করতেছে, সোশ্যালে কাজ করতেছে, W2-তে, বা অনেকে আছে আবার ট্যাক্সি না, ওয়ার্ক অথরাইজেশন 4 বছর ট্যাক্সি চালাতে পারবে না, বাট লিগালি তারা কাজ করতেছে, বাট এবং ট্যাক্স ফাইল করতেছে, তাদেরও কিন্তু কনসার্ন। তার মানে আমার ধারণা 2টা শ্রেণীর একটু কনসার্ন, যেটা হচ্ছে আইটিআইএন, কারণ মোস্ট অফ দ্য আইটিআইএন হোল্ডার যারা আছে তাদের কিন্তু অনেকেরই ওয়ার্ক অথরাইজেশন নাই, যে কারণেই তারা আইটিআইএন নিয়ে কাজ করতে হচ্ছে, তারা ভ্যালিড সোশ্যাল পাচ্ছে না। আরেকটা হচ্ছে যে যাদের ইতিপূর্বে ওয়ার্ক অথরাইজেশন ছিল, সাম রিজন তাদের ওয়ার্ক অথরাইজেশন এক্সপায়ার হয়েছে, রিনিউ করতে পারেন নাই, বা সোশ্যাল স্টিল ভ্যালিড, আপনারাও কাজ করতেছেন, মানে সেই শ্রেণীর লোকজনরে হয়তো একটু দুশ্চিন্তায় আছেন। বাট আমার মনে হচ্ছে আরো একটি বিষয় হচ্ছে যে এটার ক্ষেত্রে যেটা আমার কাছেও মনে হয় যে এই যে আইআরএস এর কাছে ইনফরমেশন চাচ্ছে, এটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে সব আছে, ওয়ার্ক পারমিট আছে, আছে, কিন্তু হয়তো সে তার যে কোনো একটা সময় অপরাধ করে বসেছিল, সেইটা আছে। এখন রানা ভাই প্রশ্ন হচ্ছে যে যারা দীর্ঘদিন যাবত আছে তারা কিন্তু সবাইরে বের করতে পারবে না, এইটা হয় না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে যাদের আইটিআইএন আছে, যারা আপনাদের ওয়ার্ক পারমিট নাই, যারা ট্যাক্স ফাইল করতেছেন, আপনারা হয়তো ভাবতেছেন আইস এখন আপনাদের ইনফরমেশন পেয়ে যাবে আইআরএস এর থ্রুতে, হয়তো আপনাদেরকে বের করে দিবে, বিষয়টা এরকম না। আপনাদের যদি ক্রিমিনাল কোনো ব্যাকগ্রাউন্ড না থাকে, আপনারা যদি কাজ করেন, কারণ ট্যাক্স দেওয়া তো এটা দোষের কিছু না, আপনি কাজ করতেছেন, আনডকুমেন্টেডদের যারা আছে এরা বছরে কত বিলিয়ন, $63 বিলিয়ন ট্যাক্স পাচ্ছে। তো এখন আপনি কাজ করতেছেন, আইআরএস কে উইলিংলি ট্যাক্স দিতেছেন, তার মানে এটা আপনার অপরাধ না।
তো সেই ক্ষেত্রে আইস আপনার ইনফরমেশন নিয়ে আপনাকে হয়তো ডিপোর্ট করবে আই ডোন্ট থিঙ্ক সো। সেই ক্ষেত্রে আমি বলি যারা আইটিএন হোল্ডার আছেন, যাদের ওয়ার্ক অথরাইজেশন নাই, ইভেন যাদের কোনো লিগ্যালিটি নাই, আপনারা গ্রিন কার্ড সিটিজেন কোনোটাই নেই, বা লিগ্যালি এখানে থাকারও পারমিশন নাই, স্টিল আমি বলবো যে আপনারা দুশ্চিন্তা নিয়েন না। এবং যারা একটু আগে বললাম যাদের ওয়ার্ক অথরাইজেশন এক্সপায়ার্ড হয়ে গেছে বা স্টিল সোশ্যাল আছে, কাজ করতেছেন, ইভেন আপনাদেরও এতটা দুশ্চিন্তার কিছু নাই। কারণ একটাই যে দেখুন আইস তাদের তথ্য চাওয়ার অর্থ এই না যে আপনাদেরকে পাঠিয়ে দেবে। ওরা হয়তো বিভিন্ন ডাটা অ্যানালাইসিসের জন্য চাইতেছে, হয়তো বা কিছু আছে হয়তো ক্রিমিনাল যারা আছে তাদেরকে ফাইন্ড আউট করার জন্য চাইতেছে, বাট এটা ওভারঅল সবার মাথা সবার জন্য না, এটাই হলো মূল কথা। এটা হচ্ছে মানে অনেক ধন্যবাদ জনাব দেবব্রত চক্রবর্তী। আসলে আমাদের হাতে সময় নেই, সময় ধরিতে বাধা, সময়ের সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আপনাকেও ধন্যবাদ এই কারণে যে অনেক ব্যস্ততা উপেক্ষা করে, আমি জানি অনেক মানুষ আপনার এখনো অফিসে বসে আছে, সেগুলো সব ফেলে দিয়ে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ এটা বার্নিং ইস্যু যেটাকে বলা যেতে পারে সিডিপ্যাপ হোম কেয়ারের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ জানাবে আপনাকে, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি টিভিএন 24 এর সকল দর্শককে। শুভরাত্রি। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা সিডিপ্যাপ হোম কেয়ার রেজিস্ট্রেশনের সময় যে বৃদ্ধি হয়েছে সেটা আমরা বলেছি, এবং রেজিস্ট্রেশন না করলে কিন্তু সেবা বন্ধ হয়ে যাবে সেটিও আমরা বলছি। এবং এই সিডিপ্যাপ বা হোম কেয়ার নিয়ে যে ধূম্রজাল সৃষ্টি হয়েছিল সেটি সম্পর্কে একজন অ্যাকাউন্ট্যান্ট হিসেবে দেবব্রত চক্রবর্তীর কাছ থেকে বিস্তারিত আমরা ব্যাখ্যা নিয়েছি। আশা করি এরপরে আর কোনো রকম সমস্যা থাকার কথা নেই। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।